হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার অর্থাৎ পলিটিক্স ইন ইন্ডিয়া 1 স্ট্রাকচার এই পেপার থেকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো বা দুটি বৈশিষ্ট্য আলোচনা করো, এইভাবে প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। ভূমিকা, ভারতের সংসদীয় গণতন্ত্রে রাজনৈতিক দলগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের দলীয় ব্যবস্থা বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের তুলনায় স্বতন্ত্র প্রকৃতির। এই ব্যবস্থার গতি প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল। নিচে এর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হলো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। ভারতের দলব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হল অসংখ্য রাজনৈতিক দলের উপস্থিতি। এখানে দ্বিদলীয় ব্যবস্থার পরিবর্তে বহুদলীয় ব্যবস্থা প্রচলিত। নির্বাচন কমিশনের স্বীকৃতি অনুযায়ী ভারতের জাতীয় দল, রাজ্য স্তরের দল এবং অসংখ্য নিবন্ধিত দল বর্তমান, যা ভারতের সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্যের পরিচায়ক। তারপরে বলা হচ্ছে দেখো, একদলীয় আধিপত্য ও রূপান্তর। স্বাধীনতার পর দীর্ঘকাল ভারতীয় রাজনীতিতে কংগ্রেস দলের একাধিপত্য ছিল, যাকে রাষ্ট্রবিজ্ঞানী রজনী কোঠারি কংগ্রেস সিস্টেম বলেছিলেন। তবে বর্তমানে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং জোট রাজনীতির বা অন্য কোনো দলের আধিপত্যের যুগ শুরু হয়েছে। তারপরে পরের পয়েন্ট, আঞ্চলিক দলের গুরুত্ব। ভারতের দলব্যবস্থায় আঞ্চলিক দলগুলির প্রভাব ক্রমশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কেন্দ্র সরকারের গঠন বা জোট রাজনীতিতে আঞ্চলিক দলগুলি নির্ণায়কের ভূমিকা অর্থাৎ কিং মেকারের ভূমিকা পালন করে। এটি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটি শক্তিশালী দিক। তারপরে ব্যক্তিকেন্দ্রিকতা। ভারতের অধিকাংশ রাজনৈতিক দল সুনির্দিষ্ট মতাদর্শের পরিবর্তে বিশেষ কোনো প্রভাবশালী নেতা বা নেত্রীকে কেন্দ্র করে পরিচালিত হয়। দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব দেখা যায় এবং শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তই সেখানে চূড়ান্ত বলে গণ্য হয়। উপসংহার, পরিশেষে বলা যায় ভারতের দলব্যবস্থা কোনো স্থির ধারণা নয়, বরং এটি বিবর্তিত হচ্ছে। বর্তমান মতাদর্শের চেয়ে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এবং জোট গঠনের প্রবণতাই এই দলব্যবস্থার মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। এবারে সেকেন্ড প্রশ্ন, যে ভারতের আঞ্চলিকতাবাদের উত্থানের দুটি কারণ বা ভারতে আঞ্চলিকতাবাদের উত্থানের কারণ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তর কিভাবে লিখবে দেখো। এখানে বলা হচ্ছে প্রথমেই ভূমিকা। ভারতের রাজনীতিতে আঞ্চলিকতাবাদ একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। সহজ কথায় আঞ্চলিকতাবাদ হলো সংকীর্ণ আঞ্চলিক স্বার্থকে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। ভারতের মতো বিশাল ভৌগোলিক, সাংস্কৃতিক ও জাতিগত বৈচিত্র্যের মধ্যেই আঞ্চলিকতাবাদের বীজ নিহিত রয়েছে, যা বর্তমান রাজনীতিতে গভীরভাবে প্রভাব বিস্তার করেছে। এবারে আছে পয়েন্ট আঞ্চলিকতাবাদের উত্থানের কারণ। এখানে প্রথম পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক বৈষম্য ও বঞ্চনাবোধ। ভারতের সব অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সমানভাবে হয়নি। যখন কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষ মনে করে যে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অবহেলার কারণে তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে, তখন তাদের মধ্যে যে বঞ্চনাবোধ তৈরি হয় তা আঞ্চলিকতাবাদের জন্ম দেয়। 2 নম্বর পয়েন্ট, সাংস্কৃতিক ও জাতিগত স্বাতন্ত্র্য। ভারত বহু ভাষা, ধর্ম ও সংস্কৃতির দেশ। নির্দিষ্ট অঞ্চলের মানুষ যখন নিজেদের ভাষা, সংস্কৃতি বা জাতিসত্তাকে বিপন্ন করে, তখন তারা সেই স্বাতন্ত্র্য রক্ষার জন্য আঞ্চলিক আন্দোলনের পথ বেছে নেয়। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন আন্দোলন এর প্রকৃষ্ট উদাহরণ। 3 নম্বর পয়েন্ট, রাজনৈতিক সুবিধাবাদ। অনেক সময় রাজনৈতিক দল ও নেতারা নিজেদের সংকীর্ণ ভোট ব্যাংকের স্বার্থে বা ক্ষমতা দখলের লোভে আঞ্চলিক আবেগকে উস্কে দেয়। জাতীয় দলগুলির দুর্বলতা এবং স্থানীয় নেতৃত্বের উচ্চাকাঙ্ক্ষা আঞ্চলিকতাবাদকে আরও শক্তিশালী করে তোলে। তারপর হচ্ছে দেখো পরের পয়েন্ট, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ।
ক্ষমতার অত্যাধিক বিকেন্দ্রীকরণ অনেক সময় আঞ্চলিক ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়। দূরবর্তী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা যখন স্থানীয় মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তখন সেই অঞ্চলের মানুষরা অধিকতর স্বায়ত্তশাসনের দাবি জানায়, যা আঞ্চলিকতাবাদের রূপ নেয়। উপসংহারে কি লিখবে দেখো, পরিশেষে বলা যায় আঞ্চলিকতাবাদ ভারতের জাতীয় সংস্কৃতির পথে একটি চ্যালেঞ্জ হলেও এটি সর্বদা নেতিবাচক নয়। অনেক ক্ষেত্রে এটি স্থানীয় মানুষের ন্যায্য দাবির প্রতিফলন। তবে উগ্র আঞ্চলিকতাবাদ প্রতিরোধ করতে হলে সুষম অর্থনৈতিক উন্নয়ন এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সঠিক প্রয়োগ একান্ত প্রয়োজন। এবার শেষ প্রশ্ন আজকের ক্লাসে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠীর সংজ্ঞা ও উদাহরণ। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, প্রথমেই ভূমিকা কি বলা হচ্ছে, যে আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক প্রক্রিয়ার অন্যতম চালিকা শক্তি হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠী। এরা প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার সংজ্ঞা বলছে, যখন সমস্বার্থসম্পন্ন একদল ব্যক্তি সংঘবদ্ধ হয়ে নিজেদের বিশেষ স্বার্থ রক্ষা ও দাবি আদায়ের জন্য সরকারি নীতির নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে, তখন সেই সংগঠনকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠী বলা হয়। এখানে কি বলা হচ্ছে দেখো, অধ্যাপক ফাইনারের মতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন এক সংগঠন যা কোনো সরকারি পদের দায়িত্ব গ্রহণ না করেই সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করতে সচেষ্ট হয়। এদের মূল লক্ষ্য রাজনৈতিক ক্ষমতা দখল করা নয়, বরং বাইরে থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করে নিজেদের অনুকূলে কাজ করিয়ে নেওয়া। এই জন্য এরা লবিং, প্রচার, ধর্মঘট বা আখস বা স্মারকলিপির মতো পদ্ধতি ব্যবহার করে। এবার কি বলা হচ্ছে দেখো, উদাহরণ বলা হচ্ছে ব্যবসায়ী গোষ্ঠীর উদাহরণ ফিকি, তারপরে সিআইআই, শ্রমিক সংগঠনের হচ্ছে আইএনটিইউসি, সিআইটিইউ, তারপর কৃষক সংগঠনের উদাহরণ আছে ভারতীয় কিষাণ সভা, সারা ভারত কিষাণ সভা, এবং পেশাজীবী গোষ্ঠী যেমন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, বার কাউন্সিল অফ ইন্ডিয়া, এইসব। এবার উপসংহারে কি লিখবে দেখো, পরিশেষে বলা যায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি সরকার ও সাধারণ মানুষের মধ্যে সংযোগকারী হিসাবে কাজ করে। গণতান্ত্রিক ব্যবস্থায় সমাজের বিভিন্ন অংশের অভাব অভিযোগ সরকারের কাছে পৌঁছে দিতে এদের ভূমিকা অনস্বীকার্য। এদের প্রভাবের কারণে রাষ্ট্রবিজ্ঞানী হ্যারি এক্সটাইন এদের অদৃশ্য সরকার বলে অভিহিত করেছেন। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট 3টি